আরম্ভ করছি আমার এই প্রতিবেদন বিস্মৃতি স্মৃতি প্রথম অধ্যায় এর বিশেষ অংশ। অভিনেতা, পরিচালক, প্রযোজক সুখেন দাস এবং সুরকার গীতিকার তার দাদা শ্রী অজয় দাস সম্পর্কে একটি প্রতিবেদন, যার সঙ্গে আমার আলাপ, বিশেষ করে সুখেন দাস এবং অজয় দাসের সঙ্গে আমার আলাপ পরিচয় অনেক আগে থেকে। আমার খুব ছোট বয়স থেকে সুখেন দাস সঙ্গে দুজনের সঙ্গেই আলাপ। বড় ভাই হচ্ছেন অজয় দাস, সুরকার গীতিকার, দুজনেই গণনাট্য সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন। ফলে আমার খুব অল্প বয়স থেকে তাদের সঙ্গে পরিচয় হয়েছিল। প্রথমজন হলেন অজয় দাস, সুরকার গীতিকার। নাম আমার কাছে জবুদা, যদিও গানের জগতের মানুষের কাছে ও সিনেমা জগতের মানুষের কাছে তিনি পরিচিত অজয় দাস নামে। আমার যতদূর জানা আছে, এদের দুজনের আদি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরে। হ্যাঁ, শুনেছি রাজপুরে ওরা মানুষ হয়েছে, অনেক কষ্টে দারিদ্র্যের সংসারে ওরা মানুষ হয়েছে। আর তারপরে সুখেন দাস চলে আসেন প্রথমে কলকাতায়, তারপরে অজয় দাস। ওরা দুজনে মধ্য কলকাতায় থাকতেন। মধ্য কলকাতা মানে লোহাপট্টিসে। আমি সেই সময় পরে আর কি গিয়েছি মধ্য কলকাতায়, যেতাম আরেকটি বাড়িতে। সে বাড়িটা ছিল মলঙ্গা লেনে। সে বাড়িটার কথা জানাবো। বাড়িটাতে থাকতেন আমাদের বিখ্যাত ইঞ্জিনিয়ার, ডান্স স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য এবং তার স্ত্রী তিলোত্তমা ভট্টাচার্য। এরা দুজনেই সিপিআই করতেন। পরে দাদার সঙ্গে পরিচিত হয়েছিলেন এরা। দাদার সঙ্গে আমার দাদা যেহেতু সিপিআই করতেন একটা সময়, অবশ্যই প্রথম জীবনে সিপিআই করতেন আর গণনাট্য করতেন। ফলে এদের সঙ্গে আলাপ হয়েছিল। এরা দুজনেই, বিশেষ করে তিলোত্তমা ভট্টাচার্য তো নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, গণনাট্যের নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিলোত্তমা ভট্টাচার্য। এই তিলোত্তমা ভট্টাচার্যের বাড়িতে আমি যেতাম একটা সময়, একটু বড় হয়ে। আমি যখন কিশোর অভিনেতা হিসেবে একদম নাম করে ফেলেছি মাস্টার অলোক হিসেবে, মাস্টার অলোক বলে সবাই আমাকে জানে, অনেক ছায়াছবি করছি, তখন আমার কাছে হাজির হলেন বিখ্যাত কথা সাহিত্যিক, এক সময়ের পদ্য লেখক, এবং সেই সময়ে বিশেষ পরিচিতি ছিল কথা সাহিত্যিক হিসেবে সেই একজন মানুষ, যিনি ফিল্ম লাইনের সঙ্গে যুক্ত ছিলেন পরিচালক হিসেবে। সেই ব্যক্তিটি হাজির হলেন আমার বাড়িতে। নামটি সবাই জানেন, নিশ্চয়ই জানেন, কারণ কল্লোল যুগের উনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন সাহিত্য জগতে। নাম শৈলজানন্দ মুখোপাধ্যায়। এই শৈলজানন্দ মুখোপাধ্যায় আমার বাড়িতে এসে হাজির হলেন। বিশেষভাবে তখন আমি নাম করে ফেলেছি মাস্টার অলোক হিসেবে অভিনয় করছি। সেই সময় এটা হবে 54 সালের, 1954-55 সালের পরে আমার মনে হয়। আমি সব ছায়াছবি করে ফেলেছি তখন, ছায়াছবিতে অভিনয় করে ফেলেছি তখন উনি আমার বাড়িতে হাজির হলেন। আর বাড়িতে হাজির হওয়ার মানে আমার বাড়িতে খুঁজে খুঁজে ঠিক এসেছেন, কী করে ঠিকানা পেয়েছেন জানি না। তিনি তার প্রোডাকশন ম্যানেজার বিমল কুমার ঘোষ, বিমল ঘোষকে সবাই চিনত সেই সময় প্রোডাকশন, তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। আর সেই নিয়ে তো
একটা গল্পই বলা যায়। সেই সময় উনি বাড়ি খুঁজছিলেন। আমার বাড়িটা তো গলির ভেতরে, সবাই জানেন, এই নাইম রহমান বলরাম ঘাট রোড, ভবানীপুরে। সেইখানে তিনি খুঁজে খুঁজে চলে এলেন। গলির মুখে এসে একটি ছেলে দেখলেন ড্যাঙ্গুলি খেলছেন, বাচ্চা ছেলে। এই ছেলেটা আমার থেকেও ছোটো। সেই ছেলেটিকে তিনি জিজ্ঞেস করেন আমার বাড়ি, অলোক ভট্টাচার্যের বাড়ি, অলোক মাস্টার অলোকের বাড়ি। তখন সে বললো তো আমার দাদা। সে ছেলে বলল আমার দাদা, দেখুন আসুন আসুন, দেখে দিচ্ছি ওই বাড়ি, আমাদের বাড়ি ওটা। তখন খুব স্মার্টলি ছেলেটা গল্প করতে করতে গড়িটা দিয়ে চলে এলো শৈলেন্দ্রের সঙ্গে, শৈলেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে। এসে আমাদের বাড়িতে চলে এলো গড়িকে। তা সেই সময় শৈলেন্দ্রের সঙ্গে তার ওর ইন্টারাকশান হলো। ও আমার ছোটো ভাই অ্যাকচুয়ালি, মাস্টার সুপ্রিয় হিসেবে পরিচিত ফিল্ম লাইনে। ও আমার থেকে 2 বছরের ছোট। আমার ছবিতে অভিনয় করেছে ভাঙা গড়াতে আমার ছোটোবেলাটা। এছাড়া ও আমার মতোই পাড়ায় নাটক করতো ছোটোবেলা থেকেই। নাটকেও খুব পোক্ত ছিল। স্কুল লাইফেও শুরু করে দিয়েছিল নাটক। মর্জিনার আবদুল্লাহ নাটকে অভিনয় করেছিল, আবদুল্লাহর ভূমিকায় খুব সুন্দর অভিনয় করেছিল। খুব ছোট্ট তখন ছিল, আমার থেকে 2 বছরের ছোট। আমার তো তখন 10 বছরের বেশি হয়ে গেছে, কারণ সব সাপ মোচন হয়ে গেছে যখন 12 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে। তা সেই সময় শৈলেন্দ্র মুখোপাধ্যায় আমাদের বাড়ি এসেছে এই শ্রী বিমল ঘোষকে সঙ্গে নিয়ে। আমার বাড়িতে এসে তিনি বসলেন, আমরা দাদার সঙ্গে কথা বললেন এবং আরও কিছু কথা বা আলোচনা তিনি করছিলেন আমাদের এই বিমল বাবুর সঙ্গে। ঠিক তিনি কী করছিলেন আমি বুঝতে পারিনি, কারণ আমি তখন ভেতরে গিয়েছিলাম চা আনতে তাঁদের জন্যে, ওই শৈলেন্দ্র বিমলবাবুর জন্যে। ফলে আমার সঙ্গে কথাবার্তা হয়নি। ফিরে আসতে মেজদা আমার হয়ে কন্ট্রাক্টগুলো সই করতেন, সেই কন্ট্রাক্টে সই করলেন মেজদাই, কিন্তু কার নামে কন্ট্রাক্ট হবে সেটা বলতে গিয়ে শৈলেন্দ্রবাবু বলে বসলেন যে এই ছেলেটির নাম কি জানো? তখন আমি বললাম যে সুপ্রিয়। বলে মাস্টার সুপ্রিয়র নামে এটা হবে কন্ট্রাক্টটা। কারণ আমরা এই ছেলেটিকে মানিকের ভূমিকা নিতে চাই আমার ছায়াছবি মণি আর মানিকে, মণি আর মানিক ছায়াছবিতে আমি মাস্টার সুপ্রিয়কে মানিকের ভূমিকা নিতে চাই। আর সুখেন তো আমার আগে থেকে সিলেক্ট করা আছে মণির ভূমিকায়। তাহলে 2 ভাই মণি এবং মানিক, এই নিয়েই এই ছবিটার গল্প। সে গল্পর দুজনকে নিয়ে গল্প, 2 ভাই, বড় ভাই এর অভিনয় করবে। মাস্টার সুখেন তো এখন বড় হয়ে গেছে, ও করবে মণির পাঠ, আর মানিকের কাঠ ছোট ভাইয়ের পাঠটা করবে এই বাচ্চা ছেলেটি সুপ্রিয়, মাস্টার সুপ্রিয় করবে। আমার ঠিক ছিল আমি অলোককেই নেবো ছায়াছবিতে, আমার এই ছায়াছবিতে, কিন্তু সেইটা এখন ডিসিশন আমি পরিবর্তন করে এই ছেলেটিকেই নিতে চাইছি। অতএব কন্ট্রাক্টটা আমার সঙ্গে এই ছেলেটি গার্জিয়ানের সঙ্গেই হবে অবশ্যই। তারপরে উনি আমার মুখের দিকে তাকালেন, বললেন অলোক, মন খারাপ হয়ে গেল তোর, তোকে নিলাম না বলে? না রে ভাই, তোকে নেবো, আমি এই ছবিতেই নেবো। দেখি, আমি তো স্ক্রিপ্ট লিখবো, আমি যখন স্ক্রিপ্ট লিখবো ফাইনাল স্ক্রিপ্টে তোকে একটা চরিত্র আমি দেব,
সেই চরিত্র এখনও লিখিনি, আমি লিখে তোকে জানাবো। তবে তোর চরিত্রটা এর মতো হবে না, কারণ এর সারা ছবি জুড়ে থাকবে ও দাদার সঙ্গে, মানে সুখেনের সঙ্গে, কিন্তু তোর চরিত্রটা একটু ছোটোই হবে। তো যা হোক, মন খারাপ করিস না, তোর ভাই তো করবে, অতএব তোর চরিত্রটা আমি লিখে রাখবো। এবং সত্যি তিনি আমার জন্য একটা চরিত্র তৈরি করেছিলেন এবং লিখে রেখেছিলেন, এবং সেই চরিত্রটা স্ক্রিপ্টও তৈরি করে আমাকে পরে যখন পড়লাম, দেখলাম আমার চরিত্রটা একদম সম্পূর্ণ ভিন্ন, একদম আমার ভাইকে টর্চার করার চরিত্র। প্রতি মুহূর্তে আমি টর্চার করতাম আমার ছোটো ভাইটিকে। কেন টর্চার করতাম না, মণি আজকাল সুখেন দাস তার ছোট ভাইকে লেখাপড়া শেখানোর জন্যে একটা বোর্ডিং হাউসে রেখে দিয়েছিল, আর সেই বোর্ডিং হাউসের ওয়ার্ডেন ছিলেন অপর্ণা দেবী। আমি ওয়ার্ডেনের নামটা তো মনে করতে পারবো না, সেই অপর্ণা দেবী সবাই চেনে, আগেকার দিনের অভিনেত্রী। তার ছেলের ভূমিকা আমি অভিনয় করেছিলাম। আমি একটুখানি আমার হাইপার ছিলাম, মানে হাইপার ছেলে ছিলাম, এবং এই হ্যালো একটু ইন্টারাপশান হয়ে গেল। যাই হোক, আবার নতুন করে বলছি, আমি হাইপার একটা ছেলের ভূমিকা করেছিলাম। মানে ছেলেটি অ্যাকচুয়ালি বর্ডেনের ছেলে ছিল এবং টর্চারের করার একটা টেন্ডেন্সি সবসময় তার ছিল মানিকের উপর, আমার ছোটো ভাইয়ের উপর। এবং আমার ছোটো ভাইকে কোনো না কোনোভাবে আমি সময় পেলে, সুযোগ পেলেই, মা না থাকলে বা মা থাকলেও, মা বলতে আমি অপর্ণা দেবীর কথা বলছি, ওর ওই মানিকের ওপর, মানে আমার ছোটো ভাইয়ের ওপর টর্চার করতে, সেই রোলটাতে আমি অভিনয় করেছিলাম। আমি যে ছবিটা যখন রিলিজ করেছিল বসুশ্রী সিনেমাতে, সে পরে বলছি আমি বসুশ্রী সিনেমার কথা, সেখানে যখন রিলিজ করেছিল আমি হলে ছিলাম প্রথম দিকে কিছুদিন, দেখতাম আমার উপর কী রাগ দর্শকের, বা আমার ছোটো ভাইকে আমি টর্চার করছি, আর সেইটা দেখে আমার দর্শকদের কি আমার প্রতি রাগ, কারণ আমাকে তখন খুব খারাপ মানুষ বলে, খারাপ লোক বলে সব দর্শকরা বিশ্বাস করে নিয়েছিল। আমিও ভেবেছিলাম যারা আমার অভিনয়টা সঠিক হয়েছে, কারণ হয়তো যদি কেউ আমাকে এরকম টর্চার করা দেখে রেগে গিয়ে আমার প্রতি মানে আমার প্রতি খুব ক্ষুব্ধ হয় এবং আমাকে গালাগাল দেয়, বদমাস বলে, তখন তো খুব মজাই লাগে। এরকম অনেক হয়েছে, অনেকের ক্ষেত্রে হয়েছে। আমি তো শুনেছি পরে বিকাশদার কাছে, বিকাশ রায়ের কথা বলছি, যে বিকাশদার কাছে নাকি 42 ছবিতে জুতো শুনেছিল মানুষজন বিকাশের ছবির দিকে, মানে স্ক্রিনের দিকে বিকাশের। সেসব অনেক পুরনো ছবির কথা বলছি আমি। আমার এই ছবিতে আমাকে প্রতি বসুশ্রী সিনেমা হলে বেশ দেখছিলাম, গালাগালি দিচ্ছিল আমাকে। তার মন্টু বসু আমাদের খুব ফেভারিট লোক ছিলেন, বসুশ্রীর মালিক, তার কথা আরও বলবো। তারও একটা কথা বলতে গেলে একটুখানি সময় লাগবে। তো আমরা রেগুলার প্রায় ছুটি ছাটা পেলেই বসুশ্রী সিনেমা হলে চলে যেতাম। সেখানে আমাদের ছিল অবারিত দ্বার। অবারিত দ্বার বলতে আমাকে আর আমার ছোটো ভাইকে সবাই চিনত, ফলে গেটেও কেউ আটকাতো না, দোতলায় চলে যেতেন ওপরে, আর মন্টুদার ঘাড়িতেও চলে যেতাম। মন্টুদার একটা অ্যান্টি রুম ছিল, সেখানে ঢুকে পড়তাম, কোনো দরকার পড়তো না। মন্টুদা ছিলেন ভীষণ খেলাধুলায় অনুরাগী মানুষ। সব সময় বসুশ্রী সিনেমা হলে গেলে দেখতাম ওনার যে অ্যান্টি রুমটা, সেই অ্যান্টি রুমের মধ্যে কেউ না কেউ খেলোয়াড় বসে আছেন, বিশেষ করে ফুটবল খেলোয়াড়। সেই তখনকার দিনে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের সেই প্রসিদ্ধ খেলোয়াড়ের ভেঙ্কটেশ, আরও অনেকের, সুনী গোস্বামী, অনেকেই ওখানে বসে থাকতেন। ওনার যে অ্যান্টি রুমটা ছিল ম্যানেজারের ঘরের পাশে, সেখানে আমি আর আমার ছোটো ভাই সেখানে চলে যেতাম
কোনো বাধা দিত না কেউ, কারণ মন্টুদার বলাই ছিল যে আমরা আসতে পারি যখন তখন। আবার খাওয়া দাওয়া করতেন যখন সবার সঙ্গে, আমাকেও প্রচুর খাওয়াতেন, ওদেরও ছোটো ভাইটাকেও খুব খাওয়াতেন, খাবার দাবার এনে ওপরে বসন্ত কেবিন থেকে নিয়ে আসতো লোকজন। আর ওখানে সিনেমা আর্টিস্টও আসতেন প্রচুর, তাদের সঙ্গে আমাদের পরিচয় ছিল, অনেকের সঙ্গেই পরিচয় ছিল। বিশেষ করে অনিন্দার সঙ্গে তো পরিচয় ছিলই। অনিন্দা তখন এত ফেমাস হয়নি। অনিল চ্যাটার্জি কিন্তু এই বসু সিনেমার উপরে আসলে এখানে আসতো। সকল সবে কি বলবো যে নাম অনিল চ্যাটার্জির সবে হয়েছে। তবে অনিল চ্যাটার্জির সঙ্গে আমার আলাদা পরিচয় ছিল, সেটা আমি পরে বলবো। আবার সুযোগ পেলে আবার আমার স্মৃতির মধ্যেই বলবো, কোনো না কোনো এপিসোডে বলবো, বা কোনো না কোনো এপিসোড না হলে কোনো না কোনো প্রতিবেদনে বলবো এই অনিল চ্যাটার্জির কথা। সবার কথাই বলবো আমি, বলার তো সুযোগ আমি পাবো যতদিন স্মৃতি চালিয়ে যাবো। আমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা অবশ্য সম্পূর্ণ আলাদা আমার জীবনের। সে জীবনটা হলো কলেজ লাইফে, বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েশনের লাইফের, কলেজ লাইফের, গ্র্যাজুয়েশনের লাইফের। গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন সবটাই করেছি আমি হাজার পার্কের পাশে আশুতোষ কলেজে নয়, আশুতোষ কলেজের থেকে বেরিয়ে গিয়ে গোয়েঙ্কা কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে করেছি। সেখানে যখন আমি সাংবাদিকতা করেছি, সেই সময়টা শুধু ভেসে থাকার জন্যে, জীবনে যে আমার লক্ষ্য ছিল পড়াশোনার লাইনে থাকা, শিক্ষক হওয়া, সেই কারণে কিছুদিন ওয়েট করতে হয়েছিল এবং সেই জন্যেই আমি ওয়েট করেছিলাম এবং খুব অল্প মাইনেতে সাংবাদিকতা করতাম। সে কথা পরে বলবো, এখানে বলার সুযোগ নেই। এখানে আবার চলে আসি মণিয়ার মানিকের কথায়। মণিয়ার মানিক ছায়াছবিটা সজলানন্দের ছায়াছবি, সজলানন্দের পরিচালনায় ছায়াছবি, অত্যন্ত হিটও করেছিল ছবিটা। ছবিতে ছিলেন সন্ধ্যা রানী, পুরোনো দিনের অভিনেত্রী কমল মিত্র, সেও আমার সঙ্গে, কমল মিত্র সন্ধ্যা রানীর সঙ্গে পরিচয় অনেক আগেই হয়েছিল। সন্ধ্যা রানীর সঙ্গে পরিচয় হয়েছিল ভাঙা ঘরা ছায়াছবিতে, আর কমল মিত্রের সঙ্গে পরিচয় হয়েছিল আমার সাপ মোশন ছায়াছবিতে। এদের দুজনের সঙ্গেই আমার খুব পরিচয় এবং খাতির ছিল। আমার বিশেষ করে ছোটো ভাই না হলেও আমার খুব বেশি ছিল, কারণ এদের সঙ্গে অভিনয় করেছি। সে তো পরে বলা যাবে না, কোনো একটা সময়ে। সেই সময়ের কথাই বলছি আবার, যে মন্টু বসুই আবার ফাংশন করতেন খুব, সব আর্টিস্টদের নিয়ে ফাংশন করতেন, পয়লা বৈশাখে ফাংশন করতেন। এই বসু সিনেমা হলে অনেকে আসতেন, অভিনেতা অভিনেত্রী নটনটি অনেকে আসতেন। তাদের সঙ্গে আমার পরিচয় অনেক আগেই ছিল, হয়ে গিয়েছিল। আবার বসুশ্রীতেও হয়েছে, তাদের সঙ্গে বসুশ্রী সিনেমা হলে হয়েছে। আর মন্টুদার বাড়িটা তো বসুশ্রী সিনেমা হলের পেছনের দিকেই ছিল। মন্টুদার বাড়ির থেকে যেন খুব সময় লাগতো না আসলে আসতে, ওর পাশেই খানিকটা এগোলেই মন্টুদার বাড়ি ছিল, মন্টু বসুর বাড়ি। মন্টু বসু একটা লিজেন্ডই বলা যায় সেই সময়ে। আবার উল্টো রথের শচীন মুখো মাঝে মধ্যে আসতেন, অনেকে আসতেন। পরে আবার একদমই পরে অজয় বিশ্বাস, রাখি বিশ্বাস, এরা দুজনে আসতেন মন্টুদার কাছে। সেখানেই তাদের সঙ্গে সব আলাপ হয়েছিল আমার। তারপর আমি যখন সিনেমা লাইন ছেড়ে দিইনি, সিনেমা লাইনে ক্যামেরার সামনে থেকে চলে গিয়েছিলাম ক্যামেরার পেছনে কিছু কাজকর্ম করতাম। সে সময় অবশ্য আরও অনেকের সঙ্গে আলাপ হয়েছে, তারা সাংবাদিক, টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, অনেকের সঙ্গে আলাপ হয়েছে। আমি অনেকটা বেশি দিন ছিলাম। আর আমার ছোটো ভাইও অভিনয় করতো, ছোটো ভাই বেশিরভাগই নাটকেই ছিল, নাটকে অভিনয় করত ছোটো ভাই। সেই সময়ে সে পুরোনো দিনের কথা, 50 দশকের কথা বলছি আমি। 50 আর 60 দশকের হতো, আমি ছিলাম, বললাম ক্যামেরার পেছনে চলে গিয়েছিলাম, নাটক করতাম। সৌগনিকের যখন এই যেটা করলো, মুক্ত অঙ্গনটা তৈরি করলো সৌগনিক, প্রমোদ লাহিড়ির বাড়ির নিচে। প্রমোদ লাহিড়িকে আপনারা চিনবেন না, কিন্তু আমি পরে তার পরিচয় এখানে অন্য কোনো জায়গায় সুযোগ পেলে দেবো। তার বাড়ির নিচে সৌগনিক, যে নিবেদিতা দাস এবং
ভীমদা মানে আমি বলছি বি.এস. মুখোপাধ্যায়, এরা দুজনেরই গণনাট্য সংঘ, এদেরই উদ্যোগে এই মুক্তাঙ্গনটা হয়েছিল নাটকের জন্য। আর জায়গাটা দিয়েছিলেন অবশ্যই প্রমোদ লাহিড়ী। ওপরে থাকতেন, তার বাড়িতেই থাকতেন। প্রমোদ লাহিড়ী একজন প্রযোজক এবং কি বলবো, আর্ট প্রেমিক। আর্ট বলতে আমি বলবো ফাইন আর্টসের প্রেমিক। বিশেষ করে তিনি ছিলেন ফিল্ম সোসাইটি আন্দোলনের একজন পুরোধা, আর প্রযোজকও ছিলেন। অনেক ছায়াছবি, সত্যজিৎ রায়ের ছায়াছবি, ঋত্বিক ঘটকের ছায়াছবির প্রযোজক ছিলেন। সেগুলো পরে পরে বলবো, যদি সময় পাই। এখন যতদিন বাঁচি কটা দিন, সে কদিনের মধ্যে যদি পারি বলে দেবো। এর মধ্যে তো উত্তম দাস 100 বছর এসে যাবে। উত্তম দাস সঙ্গে তো আলাদাভাবে আমি পাড়ার লোক হিসেবে বলবো, এবং তার সঙ্গে অভিনয়ের যে সুযোগ আমি পেয়েছিলাম বা অভিনয় করেছিলাম সেটা নিয়ে বলবো। ওনার সঙ্গে আমার বহুদিনের যোগাযোগ ছিল। পরে যখন আমি অধ্যাপনার কাজে চলে আসি পূর্ব মেদিনীপুরে, তখন থেকেই ওনার সঙ্গে খানিকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। কারণ আমি 7 বছর পূর্ব মেদিনীপুরে থাকাকালীন শনি রবিবার যখন আসতাম, তখন আর ওনার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। তারপর তো উনি মারাই গেলেন, সে ছেড়ে দিন। তারপর তো মারা গেলেন খুব তাড়াতাড়ি, অপ্রত্যাশিতভাবে মারা গেলেন। সেসব কথা পরে হবে। এখন আবার বলি এই মণিহার মানিকের কথা। এই মণিহার মানিকের গল্পটা আমি বলেছিলাম যে একটা গরিব ঘরের ছেলে, বড় ভাই চায় তার ছোট ভাইটাকে শিক্ষা দীক্ষা মানুষ করতে, কিন্তু তার নিজেরই আশ্রয় ছিল না, তার ঘর ছিল না, বাড়ি ছিল না, বাইরে কাজ করতো, পরিশ্রম করতো প্রচণ্ড সুখেন দাস। সেই সুখেন দাস প্রচণ্ড পরিশ্রম করে যে অর্থ উপার্জন করতো সব ছোটো ভাইয়ের পড়াশোনার পেছনে ব্যস্ত। সে শিক্ষা পায়নি বেশি, কিন্তু সে চাইতো ছোটো ভাইটা শিক্ষা করুক, ছোটো ভাইটা যেন শিক্ষিত হয়ে ওঠে। এই একটা এরকমভাবে শৈলজানন্দ লিখেছিলেন এই গল্পটি। আর আমি যেটা বলছিলাম যে আমার এই অত্যাচারে যখন এই ছোটো ভাই, সুখেন দাসের ছোটো ভাই, মানে আমারও ছোটো ভাই ছবিতে অবশ্য সুখেন দাসের ছোটো ভাই, যখন বিরক্ত হয়ে একদম টর্চারিংয়ের ফলে, ওই ছেলেটির টর্চারিং মানে আমি করেছিলাম টর্চারটা, এত টর্চার করেছিলাম যে ও একদিন ওই বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে। ছোট ছেলে বেরিয়ে পড়ে হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়ে সন্ধ্যারানী। সন্ধ্যারানী ছিলেন একজন বিধবা বধূ, যার শ্বশুর ছিলেন কমল মিত্র, মানে কমল মিত্রই অভিনয় করেছেন তার প্রচুর ধনী। তার গাড়ির সামনে পড়ে যায় ছেলেটা এবং ধাক্কা লাগে ছেলেটি, মানে আমার ছোটো ভাইয়ের। এবং আমার ছোটো ভাইয়ের ধাক্কা লাগার পরে তো ছোটো ভাইকে একটা বউয়ার পাঠ করতে হয়েছিল। মানে ধাক্কা লেগে তার স্মৃতিটা চলে যায় আর বিস্মৃতি হয়ে যায়। স্মৃতি চলে যাওয়ার ফলে সে তা কাউকে চিনতে পারে না, চিনতে পারলেও নাম বলতে পারে না, ঠিকানা বলতে পারে না। তার বোবা হয়ে গেছিল গাড়ির ধাক্কায়। চিকিৎসা চলছিল, সব চিকিৎসার ভার নিয়ে নিয়েছিলেন ওই বিধবা ভদ্রমহিলা সন্ধ্যারানী। তিনি ছিলেন কমল মিত্রের পুত্রবধূ, আর সরকারের কাছে বলে নিয়েছিলেন ছেলেটির দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব সব কিছু আমি নেব, যতক্ষণ না পর্যন্ত তার গার্জেনকে বা তার বাড়ি না খুঁজে পাওয়া যায়, বা সেই যতক্ষণ না পর্যন্ত বলতে পারে তার আত্মীয় স্বজনের কথা বা তার মা বাবার কথা বা এমন কিছু কথা। আমরা নিশ্চয়ই খোঁজ লাগাচ্ছি, আর সরকার খোঁজ লাগাচ্ছে, নিশ্চয়ই আশা করি আমরা খবর পেয়ে যাব। ততদিন আমি ছেলেটির ভার নিচ্ছি বলে আমার ছোটো ভাইকে রেখে দিলেন সন্ধ্যারানী এবং কমল মিত্তির তার বাড়িতে। ভালোই থাকছিল, চিকিৎসাও চলছিল, বোবাই ছিল, কথা বলতে পারতো না খালি। এই সময়ের অভিনয়টা আমার ছোটো ভাই মাস্টার সুপ্রিয় ভট্টাচার্য দারুণ অভিনয় করেছেন। সবাই খুব প্রশংসা। অভিনয় করতো তো, নাটকে প্রচুর নাটক অভিনয় করেছে, ফলে ওর অভিনয় না করাটা কোনো উপায়, মানে কোনো ব্যাপার ছিল না। অভিনয় করাটাই তার খুব সুন্দর অভিনয় করেছে, সেই কারণে
সেটাই তার রীতি ছিল, সেইভাবেই সে অভিনয় করত। ফলে ওর পরেও দু একটা ছবিতে অভিনয় করেছে। ভাঙা গড়াতে বললাম তো আমার ছোটোবেলার অভিনয়টা করেছে। তা সেই মাস্টার সুপ্রিয় বা আমার ছোটো ভাই যখন ওখানে ছিল তখন কিছু এপিসোড ছিল, সেসব তো বিভিন্ন আর্টিস্টের অভিনয় ছিল, সেগুলো অবশ্য আলাদা। কিন্তু আমি আমার ছোটো ভাই এবং সুকেশদা এরা তিনজনে মিলে যে অভিনয় যতটুকু ততটুকু আমার স্মৃতিতে আছে, আর বেশি অন্য কারোর সঙ্গে অভিনয় আমার খুব একটা স্মৃতিতে নেই। স্মৃতিতে থাকার কথা নয়, কারণ আমি তো স্মৃতি বিস্মৃতি হয়ে যাচ্ছিল অনেকটা সময়। কিন্তু যদিও ডিমেনশিয়ার একটা ক্যারেক্টারিস্টিক্সে পুরোনোগুলো মনে থাকে, তাই বলতে পারছি। বর্তমানে অনেক কথাই পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে চট করে আমি বলতে পারি না, কারোর নাম কারোর কথা সহজে বলতে পারি না, আসে মাথায় আসে, তারপর খানিকটা পড়ে, অনেক ডেলিভারি চিন্তা করে তবে মাথায় আসে। যাই হোক, এটা আমি খুব মানে ক্যাজুয়ালি আজকে বলছি। আমার কিন্তু এই প্রতিবেদনটাকে কেউ একবারে সেই প্রফেশনাল ঢঙে নেবেন না। প্রফেশনাল ঢঙে আমি এটা করিনি, করার সুযোগও নেই, কারণ আমি বলেই দিয়েছি আগে যে আমি ডেস্কটপেও বসতে পারি না, ভালো করে কিছু কাজ করা আমার পক্ষে সম্ভবও নয়। কিন্তু পুরোনো আমলে যেটুকু মনে আছে 82 বছর বয়সে, সেইটুকু থেকেই আমি আবার নতুন করে লিখছি। 2 বছর 3 বছর আগে যা লিখেছি তার থেকে তো অনেকটাই ইমপ্রুভ করেছে আমাদের এই ইউটিউব টেকনোলজি। সাথে ইউটিউব বা ফেসবুক টেকনোলজি যে বর্ধমান এগিয়ে চলা, এই এগিয়ে চলার সঙ্গে একটা নিজেকে সামঞ্জস্য রেখে এখানে কিছু কথা বলছি, একদমই ক্যাজুয়ালি কথা বলছি, মানে এর থেকে বেশি বলা আমার পক্ষে সম্ভবও নয়, বলতে পারিও না। যাই হোক, এই সুখেন দাস এবং অজয় দাস সুখেন দাস সম্পর্কেই যে বলতে চাইছি আমি। অজয় দাস সুখেন দাস এরা দুজনেই সাকসেস। সুখেন দাস তো পরে আবার মেলোড্রামাটিক বহুত বই করেছেন, সেসব বইগুলো যা করেছেন সে। আর সুখেন্দ্র একটা ভীষণভাবে দুজনেই অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল মদে। আমার দাদাও তাই, এরা দুজনে তাই, সলিলদাও তাই, সবাই। আর যৌবুদা তো মানে অজয় দাস, সে তো সলিলদারও অ্যাসিস্ট্যান্ট হিসেবে বহু জায়গায় কাজ করেছে। শুধু সে নিজে সুরকার করে ইন্ডিপেন্ডেন্টলি সুরকার হওয়ার আগে যৌবুদা কাজ করতেন সলিলদার সঙ্গে, সলিলদার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কলকাতায় আসলে। অতএব এরা সবাই গণনাট্য সঙ্গে সবাই সুযোগে এরা দুজন করেছেন। আর সুখেনদা বিভিন্ন প্রযোজনা করেছেন, প্রযোজনা করেছেন, পেয়ে গিয়েছেন তার সেই প্রডিউসার ডিস্ট্রিবিউটার। সুখেনদা খুব মানে কি বলবো, হি ওয়াজ ভেরি ড্যাসি পুসি ম্যান। সেই কারণে তার পক্ষে প্রযোজক পাওয়া, পরিবেশক পাওয়ার সুযোগ ছিল, পেয়েছেন তিনি, এবং প্রচুর ছবি করেছেন। ছবি তো হিটও করেছে, কিছু বেশিরভাগই ছবি হিটও করেছে, পুরো মেলোড্রামাটিক ছবি। এটা তো হাসাহাসি করে আমরা নিজেরাই বলতাম, আর আমার দাদা তো খুবই হাসাহাসি করে বলতো, সুখেন বলে বলতো যে সুখেন আর কী করবি, আর কী করবি। কেন দাদা সঙ্গে আমার সময় সুখেনদা একটা সময় মানে বেশ যখন শেষের দিকটা একসঙ্গে বসে ড্রিঙ্কও করেছি, বলছি আমি, কারণ আমি শুনেছি যে সুখেনদাও খুব ড্রিঙ্ক করতো শেষের দিকে, অজয় দাসও খুব ড্রিঙ্ক। এইটা সাংঘাতিকভাবে নষ্ট করে দিয়েছে শিল্পী জগৎকে। তাই বলছি যে সুখেন দাস এবং অজয় দাস। সুখেন দাস তো শুধু তাই না, অনেক হিরোইনকে তুলেছে। আজকে রচনা ব্যানার্জি টানার্জি এ তো যারা কাজ করছেন ফিল্ম জগতে থেকে বেরিয়ে এসেও এখন কাজ করছে, সেই রচনা ব্যানার্জি, সবাইকেই সুখেন দাই এনেছেন। সুখেন দা বহু হিরোইনকে জায়গা করে দিয়েছে ফিল্ম জগতে, অভিনয় করার সুযোগ করে দিয়েছে। এখনকার দিনে তো ফিল্ম ইনস্টিটিউট হ্যান ত্যান অনেক কিছু হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে তো তা ছিল না, অনেক দিন আগেই তা ছিল না। সেটা সেই সময় সুখেন্দা যখন করতেন তখন ফিল্ম ইনস্টিটিউট এত গড়ে ওঠেনি।
তবে 2-4টে ফিল্ম ইনস্টিটিউট হয়েছিল, কিন্তু সুখেনদা খুব মানে রাশিপুষি ছিল এবং প্রত্যেকের সঙ্গে তার পরিচয় ছিল, অত্যন্ত ভালো পরিচয় ছিল। যোগুদারও তাই, যোগুদা মানে আমি অজয় দাসের কথা বলছি, তারও তাই। এই জন্য এই দুজনের কথা আমার এখনও মনে আছে। আর যে কথা বললাম মলঙ্গা লেনে যে ভদ্রমহিলা ভদ্রলোক, তুমি কপিল ভট্টাচার্য এবং তিলোত্তমা ভট্টাচার্য, তাদের কথাও মনে আছে। কারণ তার পাশে একটু পাশে এগোলেই ছিল হচ্ছে সুখেনদা থাকতো যে জায়গায় অজয় দাসের সঙ্গে একটা মেজানাই ফ্লোরে, সেখানেও মাঝে মাঝে যেতাম আমরা। আমি অন্তত দাদাকে নিয়ে দাদার সঙ্গে যেতাম সেই ভদ্রলোক ভদ্রমহিলার মলঙ্গা লেনের বাড়িতে যাওয়ার পরে। এই ভদ্রলোক ভদ্রমহিলা বলতে আমি বোঝাচ্ছি কপিল ভট্টাচার্য ইঞ্জিনিয়ার এবং তিলোত্তমা ভট্টাচার্যের কথা। কপিল ভট্টাচার্য কিন্তু বিশাল ইঞ্জিনিয়ার, ড্যাম স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার। সেই কপিল ভট্টাচার্য আর তিলোত্তমা ভট্টাচার্য মলঙ্গা লেনে থাকতেন, যে সে বাড়িটা ছিল আবার খুব ফেমাস ভীমনাগের বাড়ি, সেখানেই ভাড়া থাকতেন না। আর এরা দুজনের মিলে বিশেষ করে কপিল ভট্টাচার্য সেই 70 দশকে অত্যাচারের পরে যখন প্রচণ্ড অত্যাচার হয়েছিল, তখন সেই সময় সেই 70 দশকের আগেই ওরা যে মনে করতে পারছি না আমি, কপিল ভট্টাচার্যের ইনিশিয়েটিভ নিয়েছিলেন অন্য সকলের সঙ্গে আর সবার সঙ্গে এপিডিআর গড়ে তোলা। এপিডিআর মানে গণতান্ত্রিক স্বাধিকার রক্ষা কমিটি। সেই এপিডিআর আজও আছে, সেই এপিডিআর তারা নেই, তারা দুজন নেই মলঙ্গা লেনে। সেই বাড়ি আজকে পরিত্যক্ত। সে বাড়িতে যারা ওয়ারিশান তারা এখন অন্য বাড়িতে রয়েছে, তার মধ্যে আমার দিদি একজন। কারণ কপিলবাবুর ছোটো ছেলের সঙ্গে আমার দিদির বিবাহ হয়েছিল নাটকেরই সূত্রে। কারণ আমার ছোটো জামাইবাবু ওই থিয়েটার লাইব্রেরি বলে একটি নাটকের সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এবং তারাও অভিনয় করতেন, তারা ছায়াছবি করতেন। ছায়াছবি পরে করেছেন আমার ছোটো জামাইবাবু। কিন্তু আমার ছোটো জামাইবাবু এখন আর বেঁচে নেই, তার মৃত্যু হয়েছে অনেক দিন আগে। আমার দিদি বেঁচে আছে, নাটক থিয়েটার করার মতো ক্ষমতা তার আর নেই। আমার থেকে সে 3.5 বছরের বড়। এখন তার পক্ষে কোনো ডায়ালগও মনে রাখতে পারে না, যেটুকু আমি পারি এখন ও পারে না, সব কথা মনে রাখতে পারে না। আর স্থবিরও হয়ে গেছে অনেকটাই চলাফেরাতে, বলছি তো 85 বছর বয়স হয়ে গেছে তার। একসময় চুটি অভিনয় করতেন আমার দিদি, ছোটো দিদি। বিভিন্ন জায়গায় অভিনয় করে বেড়াতেন। সেই গণনাট্য সঙ্গেরই একটা শাখা সংগঠন ছিল এই থিয়েটার লাইব্রেরি। সিপিআইয়ের ইনফ্লুয়েন্স সেখানে বেশি ছিল, সিপিএমের নয়। সিপিআই ভাগ হলেও ওরা আমার দিদি জামাইবাবু ওরা সিপিআই যোগ দিয়েছিলেন, আর আমার দাদা সিপিএমে যোগ দিয়েছিলেন চাইনিজ অ্যাগ্রেশনের পরে। তারপরে সেই দাদার কথা আলাদা, দাদা এরা সব সিপিএম হোক সিপিআই হোক সবার সঙ্গে, কংগ্রেস হোক সবার সঙ্গে এদের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর, প্রীতির সম্পর্ক ছিল সবাইয়ের সঙ্গে। নাটকের সূত্রে সবাইকে, এখনকার আজকে যে আবহাওয়া, সেই আবহাওয়া তখন তো ছিল না। তখন কংগ্রেস সিপিএম তো পরে হয়েছে, সিপিএমের জন্মনের পর হয়েছে। কংগ্রেস সিপিআই তারা কে সেসব নিয়ে নাটকের ক্ষেত্রে বা আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে কেউ এ নিয়ে মাথা ঘামাতেন না। আর এখানে এখনকার মতো এই কাদা ছোড়াছুড়ি, অসভ্যতা এইসবও ছিল না, চাটুকারিতা সেটাও ছিল না। অসভ্যতা চাটুকারিতা কোনোটাই ছিল। ইভেন বিধান রায়ের আমলেও আমি বলছি, কপিলবাবু উনি কমিটিতে ছিলেন, ডিভিসি যখন তৈরি হয় তার কমিটিতে ছিলেন, ডিভিসি টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে। তখনও বলেছেন যে এতে বন্যা হবে, কি সমস্যা হবে সেসব তিনি দিয়েছেন, লিখেছেন সেই তার ইয়েতে, তার লেখাতে তিনি লিখেছেন হবে, এবং এরকম বন্যা আজকে যে হচ্ছে সে হবেই, কারণ কিছু টেকনিক্যাল অসুবিধা ছিল ওখানে, সেসব লিখেছেন তিনি।
বিধান রায় কেউ বলতে পারে তবে তার তখনকার দিনে এই সিপিআই সিপিএম কংগ্রেস এসব নিয়ে কিছু বলা হয়েছিল। এই 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 যে 14 বছর যা দেখা গেল, 14 বছর আগে থেকে এটা শুরু হয়েছিল অনিল বিশ্বাসের আমল থেকে, সেটা আজকে সেই সাংঘাতিক অবস্থায় চলে গিয়েছিল 14 বছর বাদে। তাই আজকে বিজেপির আবির্ভাব, এটা তো হবেই, এটা তো টেকনিক্যালি এটা হবেই। কারণ বিজেপি যদিও পশ্চিমবঙ্গে প্রথম এলো, কিন্তু ক্ষমতায় কিন্তু ওতেও আসতে বাধ্য হয়, মানে আসতে বাধ্য, কারণ আর কেউ ছিল না। যাকে সেসব রাজনীতির কথাবার্তা যত বলবো তত বাড়বে। রাজনীতির মধ্যে কথা বলার মানেই হচ্ছে সংস্কৃতি এবং কালচারের, মানে কৃষ্টির অবমাননাই হবে। কারণ যে ধরনের আজকের দিনে যে ধরনের রাজনীতি চলছে তা সত্যি অসহ্য। তবু দেখা যাক, আমরা আশাবাদী, সবাই আশাবাদী থাকবেন, কারণ আশাবাদ তো থাকতেই হবে, না হলে আর মানুষ বাঁচবে কী করে। যাই হোক, গল্পটা এবার শেষ করি। আমার ছোটো ভাই তো রাস্তায় ঘুরতে ঘুরতে অ্যাক্সিডেন্টে সন্ধ্যারানী বাড়ি চলে গিয়েছিলেন। কোনো কারণে সে সন্ধ্যারানী বিভিন্ন জায়গায় আমার ছোটো ভাইকে নিয়ে ঘুরতো, তার গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যেত। কোনো একটা কারণ, বিষয় এখন গল্পটা মনে নেই পুরোটা, গল্পটা পুরোটা মনে নেই। কুকুরের ডাকে শুনতে পারো। হ্যাঁ, এখনও গল্পটা মনে নেই সেই পুরোটা। তো কোনোভাবে অ্যাক্সিডেন্টালি সেই দাদাকে দেখতে পায় এবং চিৎকার করতে থাকে দাদার নাম, মানে ওই দাদাকে দেখতে পাওয়ার পরেই তার বাকশক্তি ফিরে পায় এবং সে একটা দিকে দৌড়তে শুরু করে দাদার দিকে। আর সেই দাদার দিকে দৌড়তে শুরু করাতেই দাদাকে রাস্তায় দেখতে পেয়ে চোর করতে আবার ধাক্কা লাগে তার ল্যাম্প পোস্টের থেকে, একটা পোস্টে, এবং সে তার স্মৃতিশক্তি ফিরে পায়, দাদাকে চিনতে পারে এবং তার বাকশক্তিও ফিরে পায়। গল্পের শেষটা যা আমি বলছি তা সঠিক কিনা বলতে পারি না, কারণ এখন আমার সব কিছু মনে নেই এই গল্প সম্পর্কে। তবে কোনো না কোনোভাবে আমার ভাই মাস্টার সুপ্রিয় ছবিতে মানিক তার স্মৃতিশক্তিও ফিরে পেয়েছিল, বাকশক্তিও ফিরে পেয়েছিল সব দিক দিয়ে, এবং এই ছবিটা একবারে পুরোপুরি মিলনায়ন্ত ছিল। এবং গল্পের যে টেনে নিয়ে যাওয়া, কীভাবে দর্শককে ধরে রাখা, এসব কিন্তু শৈলজানন্দ পরিচালক হিসেবে এবং লেখক হিসেবে করেছি, সেটুকু আমি বলতে পারি। আর পরের দিকে যে ছবি হয়েছে সে তো সবাই জানেন, শৈলজানন্দের বিখ্যাত ছবি আনন্দ আশ্রম হয়েছে অনেক পরে। সে ছবিও তো দুটো ভার্সানে হয়েছে। শৈলজানন্দের লেখা ছবিটা হয়েছিল, যেখানে উত্তমদা করেছিলেন, সেই ছায়াছবিতে উত্তমদা এবং শর্মিলা ঠাকুর করেছিলেন। সেও এখন মনে আছে আমার সেই ছবিটা, আনন্দ আশ্রম। শ্যামল মিত্রই মনে হয় সেটার প্রডিউসার ছিল, শ্যামলদা আমার পরিচিত, শ্যামলদা আবারও প্রডিউসার ছিলেন মনে হয়। তা সেই শৈলজানন্দের লেখাই শৈলজানন্দ এরকম সিনেমার জন্য যে দরকার, যা গল্প তাই লিখতেন। সেই ধরনের এক্সপেরিমেন্টাল ছায়াছবি যা ঋত্বিকদা করতেন, বা সত্যজিৎ যা করে এসেছেন, বা আরও যারা পূর্ণেন্দু পত্তি বা ওনারা সবাই, তাদের মতো ছবি না হলেও দর্শককে ধরে রাখার ছবি তো নিশ্চয়ই শৈলজানন্দ করতেন। আর সেই গল্প মণিয়ার মানিকও ছিল, সেরকমই গল্প আনন্দ আশ্রমও ছিল। পাস্টিংয়ের তফাৎ ছিল নিশ্চয়ই। এখানে তো অবশ্য কঠিন ছিল, দুটো ছেলেকে নিয়ে লেখা, শুধুমাত্র এখানে রোমান্টিক ব্যাপারটা কম ছিল, তাদের স্ট্রাগল নিয়ে লেখা ছিল। অবশ্য শৈলজানন্দ সেরকম লিখেছেন, কয়লাখলি অঞ্চলের ওপর যেটা লিখেছেন সে লেখাটা তো বিখ্যাত লেখা ছিল। আপনারা যারা কয়লাখলির ওপর নিয়ে যে সব লেখা শৈলজানন্দ প্রথম দিকে লিখেছেন তার জীবনে, সেই সব গল্পগুলো আপনারা নিশ্চয়ই পড়েছেন। সেগুলো বিষয় নিয়ে বলে
সময় নষ্ট করছি না আমি, এখানে শেষ করছি। সেই সুখেনদা আর অজয়দাকে নিয়ে, অজয়দার স্মৃতি নিয়েই শেষ করছি আমি, কারণ এদের দুজনের স্মৃতি এখন আমার মনে আছে। এই দুই ভাইয়ের স্মৃতি, যারা একটা সময় চলচ্চিত্র জগৎকে মাতিয়ে রেখেছিল, আর আমাদেরও মাতিয়ে রেখেছিল। আমরাও দেখতে যেতাম ওনার ছবি, অনেক বড় বয়স হবে দেখতাম, মেলোড্রামা হোক তবু দেখতাম, সুখেনদার ছবি নিশ্চয়ই দেখতাম।